অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তোমাকে বুঝাই বলি। পাথর যদি অরিজিনাল হয় তাইলে মনে করো তুমি যেই বাসে চড়বা সেই বাসের ইঞ্জিন বইয়া দেবে, দুনিয়ার কাহিনী করলেও ইঞ্জিন আর স্টার্ট হইবে। বলো তো বুলেটে ময়লা জমছে রে, তুই এক কাম কর, প্যাসেঞ্জার নামাই দে, ইঞ্জিন বয়ে গেছে কেমন। আল্লাহ, একদম অরিজিনাল জিনিসটা দিছো আমারে, একদম অরিজিনাল। ও ভাই ওই নামেন, গাড়ি যাবে না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, নামেন যান, আসেন নামেন। আরে তেজপাতি কারণ হবে না, গাড়িতে স্টার্ট হয়ে গেছে। গাড়ি স্টার্ট হয়েছে ভাই, জলদি আসেন, এখনই ছেড়ে দেবো ভাই, আসেন। আমি উঠি পরে স্টার্ট আবার বন্ধ হয়ে যাবে। শরীরটা এখন ঝরঝরা লাগতেছে না? বলেছিলাম যে উঠে একটু গোসল দাও, দেখবা কেমন শরীরটা হালকা হয়ে যাবে। একদমই ঠিক কথা কইছিল মা, তুই ছিলি বলে তো আমি বাইসে আছি। আমার পেটে চাল তো আমার দেখেই না, আর তুই হলি গিয়ে পরের মেয়ে। এখনই গরম গরম ভাতটা খায় নাও, তারপরে দেখবা আরো ভালো লাগবে। আমার চাওয়ালটার কি যে হয়, দুদিন পর পরই খালি কোনে জানি উড়াল দেয়। কোনে যে যায়, কি যে খায়, কিরা জানে। তো ছাল করে না তো, তুমি যে তার জন্য এত চিন্তা করতেছো, সে করে তোমার জন্য? হ্যাঁ, এই যে একলা বাড়িটার মধ্যে তোমার ফালায় ছুঁয়ে যায়, তুমি কি খাচ্ছো, তুমি কি করতেছো, তোমার অসুখ হচ্ছে না বিসুখ হচ্ছে, সে খোঁজ নাই। বাপের নেশায় পাইছে রে তারে, বাপের নেশায় পাইছে। বাপ যেমন সারা জীবন খালি মাটি খুঁড়তো, আর কত মাটির নিচে স্বর্ণের কলস আছে। গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে সে মাটি খুঁড়ে নাই। হাতটা একদিন ভিটের মধ্যে মাটি খোঁড়া শুরু করলো, আমি তো একেবারে তাজ্জব বনে গেলাম। তারপর সে মাটি খুঁড়তে খুঁড়তে সে কবরের মধ্যে নিজেই কোন সময় মরে পড়ে থাকলো। হায় রে কপাল, কিন্তু সে সোনার কলস আর খুঁজে পেল না। কাজ করো খালা, এবার তোমার সামাল আসলে পরে ওরে বান্দার ব্যবস্থা করে ফেলাও। ঘরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আসো, দেখবা কেমন বান্দা পড়ে যায়। এই রমের উড়নচন্ডী ছাওয়াল রে কিরা বিয়ে করবে রে? আচ্ছা কুলসুম, তুই তোর মনের জ্বালা তার বান্দার পারলি না, তাই না? তুমি যে কি বলতিছো না, কিসের মধ্যে কি বলতিছো? আমি কি করছি আর আমার শাড়ি নাকি বাজাচ্ছে? তাড়াতাড়ি খাও তো, জানো না আমার ঘরে একটা সৎ মা আছে, মানে একটা চুন খসলি পরে পেদানি দেবে না, তোমার আমি সারাদিন বসে থাকতে পারবো না। খায় না, আমি গেলাম। সোনার টুকরো মেয়ে আছে, আল্লাহ তোমারে ভালো রেখো আল্লাহ। কুলসুম, 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 কি রে? আস্তে আস্তে। ওরে আল্লাহ, হাকিম ভাই তুমি? কোন জীবনে প্রথম দেখেছিস আমার? শোন, কোনে ছিল এতদিন? আমি কোনে ছিলাম পরে খবর এটা দাও। কি করছি মারার ঠিক নেই, এটা তো এম দিয়ে যাবে না, তুই বেরো। আচ্ছা, আসছি। ওজন কিসের জন্য এটার মধ্যে? বোমা টোমা নেই তো? আরে কি করছিস, আমার কি তোর সন্ত্রাসী মনে হয়? দেখো আবার আমার কোনো বেজালের মধ্যে ফেলায় না। তোরে কি বেজারে গেল, সারা জীবন তো বেজারের মধ্যে আমি করে আছি। শোন, এবার যে জিনিসটা পাইছি একেবারে খাঁটি জিনিস, বুঝেছিস? কষ্টি পাথর, কোটি টাকার উপরে দাম, খুব সাবধানে রাখবি, বুঝেছিস? বুঝদিন আমার লুকিয়ে রাখতে হবে। কথা মনে রাখবো, পৃথিবীতে একটা মানুষকে যদি আমি বিশ্বাস করে থাকি সেটা হচ্ছিস তুই, বুঝেছিস? খিদে লাগছে, তোর ঘরে খাবার দাবার কিছু আছে? আচ্ছা, কলা খাবা? আরে এতগুলো কলা খাতি করো, একটা ছিঁড়ে খাই। তোর সব কিছু আমি শোধ করে দেবো, বুঝেছিস? কি শোধ দিবা তুমি? কি দিয়ে শোধ দিবা? যা দিয়ে শোধ দিবা সেটা তো তোমার মধ্যে নাই। দেখ কাট কেটে যায়। বাপ, ও বাপ, তুই আর কোনোখানে চাইসনি। আমি একলা মানুষ, সারাদিন বাসায় থাকি, সারাটা রাত তোর চিন্তায় আমার ঘুম আসে না। চিন্তা তো করতে হবে না, আমার টেনশনও করতে হবে না, দিন ফিরে যাচ্ছে।
বাবা থাকবি না নেওয়া এসব পশাল বাদ দিয়ে তুমি একটা কাজ করবো দিন, তোমার চোখ দুটো বন্ধ করো দিন, চোখ দুটো বন্ধ করো, তারপর আমি করছি। এখন তুমি চিন্তা করো যে আমাদের একটা দালান উঠেছে, আর সেই দালানের বারান্দায় দাঁড়ায় তুমি সানগ্লাস পরিয়ে দক্ষিণের বাতাস খাচ্ছ। কি গায়ে বাতাস লাগতেছে না মা? হয় কি মন জানি একটা ঠান্ডা হাওয়া লাগলো মনে কয়। তারপর মনে করো আমাদের একটা প্রাইভেট কার হয়েছে, লাল রঙের একটা প্রাইভেট কার, নিজেদের কার, সেই কারে করে তুমি আর আমি ঘুরে বেড়াচ্ছি। আহারে এই সময় যদি তোর বাপ বাঁচে থাকতো। বাইসে থাকলে পিছনের সিটে বসে পান খেত। আবার তো মরিয়ে গেছে, একটা মরা মানুষ, সেটা বাস্তবের মধ্যে তুমি টাইনি আনলে কিসের জন্য বলো দিন? আচ্ছা তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই কি আলাদিনের স্যারাক পাইছো? আমি কি পাইছি সে কথা তো আমি তোমার কব না, তুমি সহ্য করতে পারবা না, এমনিতে তোমার হাত দুর্বল। আর ক না বাজান, কলাম তো কওয়া যাবে না, সহ্য করতে পারবো না, স্টক করে কারণ তোমার নিয়ে আবার হাসপাতালে টানটানি করতে হবে। এমনিতেই সারাদিন পাথরটা নিয়ে আমার অবস্থা কাহিনী। পাথরে কি ভাগ্য ফেরে রে? ফেরে মা ফেরে, পাথরের মতন পাথর হলি ফেরে, আর তুমি যে পাথর ভাবিছো না সে পাথর না। আচ্ছা এত কথা করার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তা না হলে পরে ওই স্বপ্নে পাথরের সঙ্গে ঢুস খাওয়া নেই। তো কইছে পাথরের সঙ্গে আমি ঠুস খাবো। বহুদিন পরে এই চান্সটা হাতে আসে, জাস্ট বেঁচে দেয়া। ওরে বাবারে কতগুলো দাম, কতগুলো টাকা, গোষ্ঠী পাথর বলে কথা। আর হাকিম ভাই নাকি এতদিন কইছিলেন বিলাত গেছিলেন নাকি? বিলাত গেছিলাম না, কই গেছিলাম তোর জানা দরকার আছে? মেজাজটা মনে হয় গরম আছে, বহ ঠান্ডা খাও। ঠান্ডা নরমাল কোন রাতে কাম হইব না, আমার কাম আছে, আমার বিজি আমি। আর বহ, তোমার লাগে একটা গোপন খবর আছে। কি খবর দিবি? সব খবর তো মুখস্থ হয়ে গেছে আমার। অমুক জায়গায় সীমানা পিলার পাওয়া গেছে, ঠাডা পড়া লাশ পাওয়া গেছে, এটা টিকটিকিরে কালা কইরা 5,000 টাকা বেচছিলি আমার কাছে, আমি ভুলে গেছি না? হ্যাঁ হাকিম আর বলদ নাই, হাকিম চালাক হয়ে গেছে, সব লাইন গার্ড মুখস্থ হাকিমের। 5,000 টাকা কলা দেখতা কত করে কলা? ভাই 10 টাকা। 500 কলা খাইলে 5,000 টাকা শোধ দিব। কেমনে খামু 500 কলা? খামু ঠিকই খামু, ওইটার মজুরিতে দিবি, পরিশ্রম হইব আমার 500 কলা খাইতে। চা দে একটা। ভাই চা। ভাই এটা কি করতেছে? জিদে করতেছি, জিদে না টাকা শোধ হবে কমনে। 5,000 টাকা শোধ লাগবে না? টাকা তো 5 টাকা ভাই। পরে হিসাব করবো না। তো কি মনে হচ্ছে তোমাকে আমি মিথ্যে কথা করছি? তুমি দিয়ে যাওয়ার পরে তো আমি টেস্ট করেছি, আর আমি একবার শুনেছিলাম কষ্টি পাথরের মধ্যে যদি সোনা দিয়ে ঘষা দেওয়া হয় তাহলে পরে নাকি দাগ কাটে। ঘষা দিয়ে তো আমি তাজ্জব। কি হয়েছে রে? আমি আমার কানের দুজোড়া দিয়ে যেই তোমার কষ্টি পাথরে ঘষা দিলাম, সাথে সাথে হাত ভর্তি কালে উঠে আসিল। হাকিম ভাই তুমি এবারও ঠকিছো। আরে না, কিসের ঠকেছিস? কি করছিস না করছিস? আমার মনে হচ্ছে তো ওই কানের দুল জোড়ায় ভেজাল আছে। কি করছো আবল তাবল? কান দুলে ভেজাল হবে কিসের জন্য? এটা আমার মায়ের দেওয়া। তোর মাত দেওয়া জিনিস তোর মারে তো কিনে দিছে তোর বাপ। তোর বাপ মাতাল না? ওই তোর মারে বুজুং বাজুং বলে বুঝাইছে, ইমিটেশনের জিনিস, আর সে বেচারি হচ্ছে ওই আমার মতন বলত বিশ্বাস করে নিছে। তুই এক কাজ কর, দুল জোড়া আমার দে, আমি বাজারে দে স্বর্ণকারের তে এটা একটু পরীক্ষা করাই নিয়ে আসি। সত্যি করছো? হ্যাঁ, ভেজাল না খাটি বুঝতে হবে না। দেখো কিন্তু সাবধানে নিয়ে যেও। ওরে না, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। এই শোন, তুই কিন্তু আমার আবার ওই পাথরটারে ভেজাল মনে করে ফেলাই দিস না। হ্যাঁ যাবার আচ্ছা, তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও, মায়ের দেওয়া। মরেও না, এত মানুষ মরে, এই ছেলেরা মরে না। আমার এসে যত জ্বালা আপদ। ওই খবরদার পাঠা দিবি না, নবাবের বেটি এখন আমার সময় হয়েছে না? এই ওই বাড়িতে কি, ওই বাড়িতে কি তোর? হ্যাঁ ওই বাড়িতে কি মধুর হাড়ি দিয়ে দিছে তোমার লেগা? আর ওই বুড়িরা তোরা তো সেবা করার কি হয়েছে? ঘরে না দুনিয়ার কাম করে রয়েছে। আম্মা একটু আগে তুমি ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে গেলাম, উঠান টুঠান ঝাড়ু দিয়ে গেলাম। ওই দেখো কথা কয়ে সারতে পারি না, কথা কইয়া সারতে পারি না, মুখে মুখে কথা কয়, একটা কথা মার দিতে পড়তে দেয় না। এই সামনে, এই সংসারে কি আর কোনো কাম নাই তোমার উড়ান ঝাড়ু ছাড়া? হ্যাঁ এই তরকারিগুলো কে কাটবো? তোর মনে হয় কাটবো? আম্মা যাই করেন, আমার মায়ের নিয়ে কোনো কথা কবেন না। ওরে বাবা, কি কি করছিস? এই গরম যদি তুই আমার মুখের উপরে কথা কস। এই
তুই মরতে পারছ না? এই মুখে মুখে কথা বলছিস, তুই মরতে পারছ না? এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর মরণ দেয় না, আমার উদ্ধার করতে পারছ না? এদিকে এদিকে যদি মরতে না পারোস তোমার মধ্যে কলস দিয়ে তারপর ডুবটা পড়ে মর, তবু আমারে রেহাই দে। আর ওই যে ওই বাদামের পিছনে ওই তুই এই পৃথিবীতে এত লুলা লাগ না খোরা কাটিলে তখন তুমি এই লোকে যাই যুদ্ধ করতে পারো না, আমার উদ্ধার করতে পারো না। এই ওইসব কালা ওইসব কালা গায়ের রোগ দেখছিস তুই, তোরে কে নিব? কেউই নিব না। ওইসব কালা আমার হইছে গলার জ্বালা, বুঝছাস? মর যাইয়ে ডুববে মর, তবু আমার চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে দাঁড়াই কিন্তু মারি ফেলাম আজকে। যা সেকেন্ড বান্দিচ্ছি বান্দি, যা তোর মার কলের মধ্যে ঢুকে মর। নিয়ে যাও মা। ওই আসলে কি চিনা না একটি? আমি কি আপনার সাথে মিশা কথা বলছি? না, সে কথা বলতেছি না। ওই সবাই ভাই আমার ওই সহজ সরল মানুষ তো, আমি সবাই ঠকাই লিখে কইলাম। যদি আপনার বিশ্বাস না হলে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি তুলে অন্য কিছু করে দেন। ও না, তাহলে ওই যে 1 টাকা তো দেননি, সেটা দেন। ওই যে 50 টাকাটা আপনার দিলাম। ও এটা 1 টাকা, হ্যাঁ ঠিক আছে। এই হাকিম ভাই, হাকিম ভাই, এই আমার দুল দাও। ভালো আছিস? দুল দুল তো দুল যা ভাবিছিলাম তাই হয়েছে, বুঝছিস? মানে কি? মানে হচ্ছে তোর এই দুল ওটা হচ্ছে ভেজাল। একটা দুটো দোকান না, আমি অনেকগুলো স্বর্ণকারের দোকানে গেছি, ওই টেস্ট করাইছি, ওটা ইমিটেশনটা ভেজাল। আমার দুল ভেজাল হোক আসল হোক, আমার দুল নিছো, দোল ফেরত দাও। ওই মিজাজ গরম হয়েছে, সে দুল কোথায় ফেলাই দিছি তার কোনো মনে আছে আমার? কি করছো? হালাই দিছো মানে? তুই বুঝতে পারছিস ও বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মাইরে ফেলবে, আমাকে আস্ত রাখবি না। কিছু হবে না, কটা দিন একটু কান ঢাকে রাখবি, চুল টুল দিয়ে ঢাকে রাখবি, ও অসুবিধা নেই। আমার এই পাথর সেল হয়ে যাচ্ছে, বুঝছিস? সেল হওয়ার পরে তোর পাততে মাথা পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবো। কথা হয়ে গেছে, ফোন করেছি আজকে, সেই কাজে আমি যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। হাকিম ভাই, আল্লাহর কসম করছি, আমার দুল যদি না দিছো তাহলে আমি তোমার পাথর দিয়ে করলাম, তোমার মাথা আমি ফাটাই দিব। এই দেখি কি ব্যাপার? এই তোর কানের দুল কই রে? ও বুঝতে পারছি, এই যে কন্যাগুলোর লগে ঢলাঢলি করে তারপরে দিয়েছেন কানের দুলটা। আম্মা, আপনি সবসময় আমার সাথে এরকম বাজে কথা বলেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার করতে পারেন না? সেইটাই তো, আপনি হইলেন সৈয়দ বংশের মাইয়া। এই শুনবি, এই আমি তোর কাছ থেকে ভালো ব্যবহার শিখবো নাকি? আম্মা দেখেন, কানের দুলটা আমার মায়ের, আমি কি করছি সেটা আপনার জানানোর কোনো প্রয়োজন নাই। রে বাবা, সাল্লাই কুত্তার বাগান আমে হালুম হালুম করে। কাটতে খাস, হ্যাঁ কাটতে খাস। কেন আমার বাপেরটা খাই? এই তোর বাপের কাছে মানে কইতে তোর লজ্জা করে না? হ্যাঁ এত বড় একটা দামি মাইয়া, এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, কেউ তো নিতে আহে না, আবার কানের বাপের দেখাই লজ্জা করে। এই যে শাহজাদি নবাব সলিমুল্লাহ চলে আইছে, নিজের তো তাল নাই, ডক ডক কইরা মদ খাইয়া বেকাল হয়ে করে ঢুকে। একদম সব। আমি কোনো ঝামেলা পছন্দ করি নাই। আমিও পছন্দ করি না। যা বলবা সোজাসুজি খোলাখুলি বলো। আমি কি সোজাসুজি কোন? হ্যাঁ তোমার একদম মাইয়ারে জিগাও। আরে আমি তো আর ভালো মন্দ কিছু কইলেই আমি দোষ, আমার দোষ, আমি ভালো না, ওর লগে খেস খেস করি, কারণ আমি ওর সৎ মা, আমি তোর পেটে ধরি নাই। আরে বাবা, আমি এত সুন্দর কইরা জিগাইলাম, কি রে তোর কানের দুল জোড়া কই? ওমা হ্যাঁ একবার তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার কয় তুমি কে? তোমার আমি কি কৈফত দিমু? হ্যাঁ আমার মায়ের সোনার কানের দুল আমি যাই খুশি তারে দিয়ামু, আবার কয় আমি আমার বাপের দেখাই, তুমি কৈফত নাও কেন? আরে হারামজাদি, আমি তোর জন্য একদিনও শান্তিতে থাকতে পারলাম না। এই তুই মরস না কেন? হ্যাঁ গলা ধরে দিয়ে মরস না কেন? হ্যাঁ আতুর করে আমার এই লবণ খাইয়ে মাইরে ফেলতে পারছিল না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন বুঝছো যে আমার লগে এরকম মুখে মুখে তর্ক করে? হ্যাঁ তোর আজকে আমি পাইনি পাবো। তোর আজকে আমি পাইনি পাবো। তোর আজকে আমি আর পাঁচে দেখতে পারবো না। কি ব্যাপার, এত রাত্রিতে বাড়ি করে আইছিস কিসের জন্য? এই যে দেখেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা এক্সেলেন্স ইন টেকনোলজি।
কি আছে? দেখেছেন আপনার জন্য আমি কিরম মার খাইছি? আমার কি অপরাধ ছিল কোন তো? আমি তো আপনাকে বিশ্বাসই করেছিলাম হাকিম ভাই। হয়েছে কি, ওই একটা কালো বিড়ালের খোঁজ পাইছি তো, তো সেটা কেনার জন্যই তোর দুল ধরে বেঁচে দিচ্ছি। সরষে মানুষ আপনি, আপনার কাছে একটা কালো বিড়ালের দাম আছে আর একটা কালো মানুষের দাম নাই। আমি বুঝতে পারছি এরা ভুল হয়েছে, অসুবিধা নেই, আমি তোর দুল ধরা ফেরত দেবো না। লাগবি না, আপনি দেওয়া কোনো জিনিস আমার লাগবি না। থাকেন আপনি আপনার জিনিস নিয়ে, আরে কালো বিড়ালের পিছনে জীবন ভর করেন। সে মন বোঝেন না বাসা। গেছে খালা? সে রাতের বেলায় গেছে। কনে গেছে কিছু বলে গেছে? আমার কাছে কোনো কিছু বলে যায় রে মা। আচ্ছা কুলসুম, আমার চাউল ধরে তুই পানবার পারলি না তাই না রে মা? খালা গো, তোমার সওয়াল দামি জিনিসের পেছনে ছোটে, তার কাছে কি আর আমার মতো মানুষের মূল্য আছে? কয়দিন ধরে দেখতেছি ছেলের চারিচলন খুবই খারাপ, খরিদ্দারগুলো খুব খারাপ ব্যবহার করতেছে। একটু বেশি চাহিদা দিছি, যখন টাইট দিব না একটা সোজা যাইব। আমার তো চেনে নাই আমি কেটা। এই নাসিবা কতদিন ধরে এই কাম করতেছে? আমরা তো প্রায় মাসখানেক যাবত ওর উপর নজর রাখতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে ও আরো বেশি দিন ধরে এই কাজ করতেছে। ও কিন্তু খদ্দের নষ্ট। ও কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। রূপ একটা রূপ নিয়ে এসেছি তোমার কাছে, আমার লোকে জেলিয়ে আসছিল বুঝছো। রূপ ভালো, ঢাকা শহরে কেউ নাই, যদি একটা কামে টামে ঢুকাই দিতে পারো আর কি। কিন্তু কি পারবো? পারবো, আমি চালাই পারবো। তুই যখন কইতেছস সেটাই খাদে, তাই যে কামের লেগে আইছে কামটা একটু ভালো করে বুঝাই দিস। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না, আমি বুঝাই দিব সমস্যা নেই। তা চা নাস্তা কিছু খাবি? বিস্কিট চা পাঠামো? খাতা নিছো? না দরকার নেই, থাক। আচ্ছা বয়, আইতেছি, আয় আমার লগে। তুমি যে কাজের কথা বলিছো ভাই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না। আরে ভাই সমস্যাটা কি তোমার? তোমার ঝামেলা তো নাই এই জায়গায়, তুমি খালি কাস্টমার আনবা ডাইকা ভিতরে তুমি ঢুকাই দিবা, তোমার তার আজীবন লেগে এই জায়গা বাইন্দা রাখতেছে না। আরে ভাই কানের দুলের টাকাটা তো যোগান দেওয়ার কথা নাকি? সেটা জোগাড় তুমি যাইবা গাছ। তোমারে দেখলে আমার যে কি হিংসা হয় বাবু। হিংসা হয় কেন? হইব না কিসের জন্য? তোমার নামে জয় জয় গান, হ্যাঁ হক বলে খালি তোমার এই চায়। তোমার যে কি দাম, তোর যে কথা, তোর কি দাম কম? দাম তো বেশি। শুনো, শুনলাম আজকে নাকি ফুল নাই। তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না, তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানাই আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক করে কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতে চাস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেবো। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। তো বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়,
আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, সাথে বাইরে যা 2 মিনিট লাগবে। বর্ষা, বর্ষা, জি আব্বা। এদিকে চুরি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শুনে দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসায় এত ঘন ঘন কি? তোর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটা থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটা আমি জামাই মেনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও আপনি আম্মারে ডাকতে কোন? ও কিচ্ছু বলো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না? ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছে কি? হ্যাঁ এদিকে হো। সোজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ একটা আছে আরো, মাইয়া দুটা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যায় খবর রাখো। ও তো মাইয়া দুটার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউরিয়া তখন কই আছিল জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও প্রত্যেকদিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহে মানুষ মারা গেছে সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়িপাতির খেলা আর সংসার যেমন এক জিনিস না, এটা কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগল লাগে আমার মেয়ের সম্পর্ক থাকবে এটা আমি চাই না। রাম ছাগল জানি করেন। আব্বা আপনি কি সাহেদ ভাইরে ছাগল কইলেন? না ছাগল কমে গাধা কমু, গাধা তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা পাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়ে দেবো, এটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়ে দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাছ লেখেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম কর, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরি চেষ্টা করো। আমার গাধায় কয় কি চাষা আমি এখন গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়ে কোদিন গ্রামে আসে? ছাগল জানি করেন, রাম ছাগল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো ভাই। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি দেখে? হ্যাঁ হ্যাঁ আমি দেখে রাখি, আমি দেখে রাখি বলে মাইয়া বলে এখন পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের গ্রামে বসবাস করতেছে। তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ত কিসের? তুমি আমাকে রেখেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি তো জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চাই, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা চেয়ারম্যান চাচা কি চাই বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা আমার এখন উঠতে হবে, আমি তো ভুলে গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে তো জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষম সারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দাও হাত দাও, চলো।
করে বাড়িতে? বর্ষা কিরাম আসছো? আরে এটা কিরাম কথা বলা? তোমার কাছে বাড়ি আসা যাবে না নি? দুদিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি রাইখা দিব? অল্পতেই বুঝতে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিবির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল কথা বলতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় সাথে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথা অপেক্ষা করেন, আমি গরম গরম রেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি বলছি বন্ধুরা ভাই। নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মতো জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বসে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুরা গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে করেন না, আপনার বুকের মতো জ্বালা করতেছে, সেই জ্বালার কথা বললাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন আপনি দোকানে করেন না, আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা হয়েছে কি, ওই পাশেই গাছ তোলাইছিলাম তো। তোমার চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বলে। ও তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? কইছি আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বলতেছে। তোর কি কইছিলাম আমার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে? কি করছেন আপনি, কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ কাজ করলি পারতিস, ইমাম সাহেবের কতিস যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুলে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্যান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না, হালা বলিস, সেটা বুঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 সব কি বললি? না চাচা হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বার বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাশ করেছে, আসলে পাশ করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে দু এক বিষয়ে ফেল করিনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে বাপ দাদা কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আবার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই সাহেব ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওই একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য টাকাটা কি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি। এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ সে তো নিশ্চয়ই, আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনাদের পাইছি, আর আমাদের সাহেব কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুজনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ ঠিক বলেছেন, শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ,
প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ অবশ্যই, পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে। আমি তো আছি। খুবই ভালো লাগলো। আজকে উঠি। ঠিক আছে, আমি রাখবো, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাচা এই কাজ করতো, চাচায় চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। আমি ভাই দেখেন, দেখো আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ। দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে, দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরিগে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারতো অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে বুঝলি? আমি ভাই বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। আচ্ছা হামিদ ভাই চল চল। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায়
দাদা, আব্বা, নানা, নানি, দাই, দাদা, আব্বা, বাবা, বাবা।